এখন আমি আমাদের রক্তযোদ্ধা আরিফ আলী ভাইয়ের কাছ থেকে সংক্ষেপে রক্তদানের গুরুত্ব নিয়ে কিছু বলার জন্য এবং মানুষকে উৎসাহিত করার জন্য আবেদন করছি। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত মাননীয় বিধায়ক মহাশয়, মঞ্চের সামনে উপবিষ্ট ভাঙড়ের আপামর জনসাধারণকে এই হিমেল দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভাঙড়ে যে ঐতিহাসিক রক্তদান চলছে, এটা একটা আমাদের বড় পাওনা। 2000 সাল নাগাদ যখন আমরা প্রথম রক্ত দেওয়ার মন মানসিকতা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করতাম, তখন রক্তদান নিয়ে মানুষের এত উৎসাহ ছিল না যেটা আজকে 2023 বা 24-এ আমরা পাচ্ছি। তখন একটা 100 জনের ক্যাম্প করলে আমাদের বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার করতে হতো, স্কুল কলেজে সেমিনার করতে হতো, মানুষকে বুঝিয়ে বুঝিয়ে তারপর একটা 100 জনের ক্যাম্প আমরা পরিপূর্ণ করতে পারতাম। কিন্তু আমাদের আজকে আনন্দের একটি বিষয়, এখানে ভাঙড়ের মতো জায়গায় গত বছরে 3000+ রক্তদাতা একদিনে রক্ত দিয়েছিল। আজকের আশা করি সেই রেকর্ডও ভেঙে যাবে। শুধু এই ঐতিহাসিক রক্তদান শিবির নয়, সারা বছরে ভাঙড় থেকে যে পরিমাণে এখন রক্তদান শিবির হয়, আমার তো মনে হয় সারা পশ্চিমবাংলায় কোনো একটি জেলা থেকে এত রেকর্ড পরিমাণ রক্তদান শিবির হয় না। যাই হোক, ভাঙড়ের রক্তে সমগ্র পশ্চিমবাংলার মানুষ সুযোগ সুবিধা পাক, মুমূর্ষ রোগীরা বেঁচে যাক, এই আশা আকাঙ্ক্ষা করব। প্রত্যেকটা 18 বছর বয়সী ছেলে মেয়ের রক্ত দেওয়া উচিত। রক্ত দিলে মানুষের মধ্যে যে খারাপি লক্ষণগুলো থাকে, সুগার, কোলেস্টেরল থেকে শুরু করে অন্যান্য সমস্যাগুলো মানুষের স্পর্শ করতে পারে না। আমার এই 40 বছর বয়স, আমি 18-র আগে থেকেই 17.5 থেকে শুরু করেছিলাম। এখন আমি 64 পূর্ণ হয়েছে। অনেকেই আমাকে প্রশ্ন করে যে এই এত শর্ট টাইমের মধ্যে, 20 বছরের মধ্যে 64 হয় কি করে? যদি আমি সঠিক নিয়ম পালন করতাম তাহলে 20 বছরে আমার 4 করে 80 বার হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমার 64 বার হয়েছে। তার মানে আমি কখনো 3 মাস, কখনো 4 মাস, কখনো 21 দিনের মাথায়, কখনো 7 দিনেরও মাথায় রক্ত আমি দিয়েছি প্রয়োজনে। আমরা দেখেছি রক্ত বহু মানুষ দিতে চায়, কিন্তু যখন এমার্জেন্সি পিরিয়ড হয় তখন কাউকে আর খুঁজে পাওয়া যায় না। আমরা ফেসবুকে পোস্ট করে দেখেছি, যখন কারো রক্তে ইমার্জেন্সি ব্লাড ডোনার প্রয়োজন হয়, তখন সেই পোস্টে আর লাইক, কমেন্ট, শেয়ার কিছুই থাকে না। তখন আমাদের মতো নিত্য যারা রক্ত দেয় তাদেরকে চলে আসতে হয়, ছুটে যেতে হয়। আমরা বহু মানুষকে এরকম পকেট ডোনার করে রেখেছি, যাদের অনুরোধ করলে তারা দিন, তারিখ, সময়, মাস এগুলো খেয়াল করে না, রক্ত দিতে পৌঁছে যায়। আমি চাইব এই রক্তদান শিবির থেকে বহু মানুষ শুধু রক্ত দেবে না, প্রতিনিয়ত রক্তের যোদ্ধা হয়ে উঠবে। যখনই কানে পৌঁছাবে একটা মুমূর্ষ রোগী রক্তের জন্য হাহাকার করছে, আমরা 3 মাস হোক, 2 মাস হোক, 1 মাস হোক, আমার শরীর যদি সুস্থ থাকে আমি পৌঁছে যাব সেই রক্ত যার গ্রহীতার কাছে, আমি রক্ত দেওয়ার প্রতিশ্রুতি নেব। এই চিন্তা ভাবনা প্রতিটা ভাঙড়বাসীর কাছে আমার লক্ষ্য এবং আবেদন থাকবে। চলুক রক্তদান, চলুক। এই ঐতিহাসিক রক্তদানের সাফল্য কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করছি। অগণিত মানুষ যে শহীদ হলেন, সংবিধান রচনা হলো, প্রেস ক্লাব, ন্যাশনাল লেভেলে প্রেস ক্লাব তৈরি হলো, সমস্তটাই হলেন
সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য। দুর্ভাগ্যের বিষয় 2024 সালে যে সাংবাদিক স্বাধীনতায় যে পৃথিবীর 180টা দেশকে নিয়ে সমীক্ষা চালানো হলো, আমাদের এই মহান ভারতবর্ষ, যেই ভারতবর্ষের লিখিত সংবিধান পৃথিবীর সবথেকে দীর্ঘতম, এত বড় সংবিধান থাকার পরেও সাংবাদিক স্বাধীনতাতে আমরা ওখানে 159তম জায়গায়। ভাবতে পারা যায় না ক্রমশ কিভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে। আমার সাথে অনেক সাংবাদিকের পরিচয় আছেন, আমি পলিটিক্সে আসার আগে থেকেও পরিচয়। তারা মাঝে মধ্যে হয়তো আমার বিপক্ষে অনেক খবর করেছে। কোনো দিনের জন্য আমি ব্যক্তিগত তাকে আমি কোনোদিন এটা করেছো কেন বলিনি, কারণ এটা তাদের রাইট। তারা, আমি মনে করি, আমার সামনে আয়না, আমার ভুল যদি হয় তারা যদি আমাকে দেখিয়ে দেয়, আমি সেটাকে রেকটিফাই করে সমাজকে একটা ভালো কিছু দিতে পারবো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাংবাদিক যদি আমার মনের মতো খবর না করে, প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে তাকে হয় পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে, নাহলে থানা থেকে থ্রেট দিয়ে, তা না পারলে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলের গারদে রাখছে। এটা চরম অন্যায় করছে। কদিন আগে ছত্তিশগড়ে রোডের একটা কাজ চলছিল, 120 কোটি টাকার প্রজেক্ট। সেই প্রজেক্টে অনেক গড়মিল হয়েছে, জনগণের ট্যাক্সের টাকা থেকে সেখানে কাজ চলছিল, সেটা ভুল হচ্ছিল। এক সাংবাদিক ভাই সেটাকে কভার করার ফলে সেটা নিয়ে তদন্ত শুরু হওয়ার জায়গায় যখন এগিয়ে গিয়েছে, সেই সাংবাদিক ভাইকে ওখানকার যিনি প্রমোটার ছিলেন, ঠিকাদার ছিলেন, তারা তুলে নিয়ে গিয়ে খুন করে দিল। সাংবাদিক স্বাধীনতায় যেমন রাষ্ট্রের দমন পীড়ন আছে, অন্যান্য সিভিল সোসাইটিরও দমন পীড়ন আছে। ফলে আমরা 180টা দেশের মধ্যে 159 আমরা পৌঁছে গিয়েছি। আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা চাইব আমাদের রাজ্য, আমাদের দেশের সাংবাদিক স্বাধীনতায় পূর্ণ স্বাধীনতা দেওয়া হোক, আমাদের ওই র্যাঙ্কটা কমিয়ে আনে টপ 10-এর মধ্যে আসুক, যে আমরা সম্পূর্ণরূপে সাংবাদিকদেরকে ফ্রি হ্যান্ডে তাদেরকে সংবাদ পরিবেশনের জায়গা করে দেব। সাথে সাথে এটাও আমার দুর্ভাগ্য, আমি বলতে বাধ্য হচ্ছি, এশিয়া মহাদেশে সমীক্ষাদের চালিয়ে দেখা গিয়েছে ভারতবর্ষের সাংবাদিকরা সব থেকে বেশি মিথ্যা খবর পরিবেশন করে। এটাও আমাদের জন্য দুর্ভাগ্য। যে সমস্ত সাংবাদিকরা শিরদাঁড়া সোজা রেখে, সে শাসক হোক, বিরোধী হোক, রাজনৈতিকভাবে, অরাজনৈতিকভাবে, সামাজিকভাবে যারা অন্যায় করছে, তাদের বিরুদ্ধে যেভাবে কলম চালাতে কণ্ঠরোধ করছে না, কলম তার আটকাচ্ছে না, আমি তাদের কাছে অনুরোধ করব, যারা প্রতিনিয়ত মিথ্যা খবর পরিবেশন করে সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও আপনাদেরকে কথা বলতে হবে। আপনারা জানেন বাংলাদেশের ইস্যু নিয়ে যেভাবে আমাদের পশ্চিম বাংলাতে বেশ কিছু মিডিয়া হাউস, বেশ কিছু সাংবাদিক যেভাবে হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, ওটা আখেরেই আমাদের জন্য ক্ষতি, আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য ক্ষতি। আমি আশা করব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা অবশ্যই আমাদের থেকে তারা বেশি হনার, তারা বেশি আমাদের থেকে পারদর্শী, আমাদের থেকে অনেক বেশি তাদের অভিজ্ঞতা, সেই জন্য তারা সেই পোস্টে গিয়ে পৌঁছেছেন। শুধু একটা কথা বলবো তাদের উদ্দেশ্যে, আপনারা বলুন, যদি ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে অস্থিরতা হয়, ক্ষতি কাদের হবে? ক্ষতি আমি মনে করি প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক না থাকলে আমাদের রাষ্ট্রের উন্নয়নের অগ্রগতিতে ওরা বারবার খোঁচা দিলে আমাদেরও ক্ষতি হবে। এটা মাথায় রাখবেন। কিছু টিআরপি বাড়লো, ভিউজ বাড়লো, টপ 3-র মধ্যে থাকবেন, এই কম্পিটিশনের জন্য আমাদের রাষ্ট্রের ক্ষতি হয়ে যাক, এই অন্যায় কাজটা আপনারা করবেন না, আপনাদের কাছে অনুরোধ আমি করছি।